আজকে হচ্ছে আমরা এই যে ষষ্ঠ অধ্যায়টা পড়ব। এই অধ্যায়ের মধ্যে আমরা হচ্ছে কিছু ফার্স্ট ওভারভিউ নিব, মানে কি কি তথ্য আছে এগুলো একটু বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে কিছু প্রবলেম সলভ করব। তো আজকের অধ্যায়টাও দেখলাম যে খুব বেশি বড় না, তথ্য অনেক বেশি না, আশা করি যথেষ্ট কম সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে ফার্স্টে যে এই জিনিসটা বলা আছে যে 1 মোল O2 এটা হচ্ছে 22.4 লিটার। এটা যে কোনো গ্যাসের জন্য সত্য। এটা যদি O2 না হয়ে N2 হইতো, এটা যদি CO2 হইতো, যে কোনো গ্যাসের 1 মোলের জন্য 22.4 লিটার। এটার জন্য অবশ্য নির্দিষ্ট তাপমাত্রা করে দিতে হবে। সেটা কত? সেটা হচ্ছে আমরা জানি 0°C তাপমাত্রার জন্য এটা 1 মোল O2 সমান 22.4 লিটার, আর 1 মোল O2 সমান হচ্ছে 32 গ্রাম। এটা হচ্ছে ফর এনি, মানে যে কোনো সময়ের জন্য, যে কোনো তাপমাত্রার জন্য। আর 1 মোল অক্সিজেন সমান 6.023 × 10⁻23 অণু। আচ্ছা, আর এনএলআর জিনিসটা কি? এটা হচ্ছে 99% বিশুদ্ধ যদি কোনো একটা পদার্থ থাকে তাহলে এটা বলা হয় এনএলআর পদার্থ। তবে এটার কিন্তু আরেকটু ব্রড সংজ্ঞা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা পদার্থের সর্বোচ্চ বিশুদ্ধ কোনো একটা অবস্থা পাওয়া যায় সেই অবস্থাকে বলা হয় এনএলআর। যেমন কপারের ক্ষেত্রে একদম 99.99% যখন হয় তখন সেটাকে বলা হয় এনএলআর গ্রেড। আবার কি কোনো কোনো পদার্থ আছে যেটাকে অনেক বেশি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, ওটার জন্য হয়তো 95%ও এনএলআর হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এন দিয়ে হচ্ছে মোল সংখ্যা বোঝায়। এই মোল সংখ্যাকে আমরা এবার W/M আকারেও লিখতে পারি, V/BSTP লিখতে পারি, আর N/6.02 × 10⁻23। এই জায়গায় V হচ্ছে তার আয়তন কত লিটার সেটা, আর এই জায়গায় N হচ্ছে তার অনুসংখ্যা কতগুলা। এই জায়গায় তার সঙ্গে ইয়েগুলা ব্যাখ্যাগুলো দেওয়া আছে যে কোনটা কি। আর এই জায়গায় VSTP, এই যে এখানে বললাম না 22.4 লিটার, এটা হচ্ছে VSTP। এই যে 0°C, এটা হচ্ছে STPর কোনো তোমার অবস্থা। STP মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটার যে অবস্থাগুলো সেটা হচ্ছে ফার্স্টে তাপমাত্রা যদি বলি সেটা হচ্ছে 0°C তাপমাত্রা, যেটাকে অনেক সময় 273 কেলভিন বলা হয়। আর চাপ বলতে হচ্ছে 1 atm, 1 atm চাপ। এবং কি তোমার আয়তন হচ্ছে 22.4 লিটার, যেটা এই জায়গায় বলা আছে। তো এইটুকু জানলেই হইতেছে। প্রেশার বলা হচ্ছে, তাপমাত্রা বলা হয়েছে, আর এইটুকু। আচ্ছা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ। এটার মধ্যে থেকে অনেক সময় একটা প্রশ্ন আসে যে প্রমাণ দ্রবণ কি? যেই দ্রবণের মোলার ঘনমাত্রা আমরা আগে থেকে জানি সেই জিনিসটা হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে জানা ঘনমাত্রার দ্রবণ। আচ্ছা, মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ, সেটা অনেক সময় প্রশ্ন আসতো। ঘনমাত্রা S = 1000 W/mv, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এই অধ্যায়ের জন্য। তারপরে x% W/v কোনো দ্রবণের ঘনমাত্রা সমান হচ্ছে 10x/m। আচ্ছা, এই জিনিসটা তোমরা হয়তো আগে দেখো নাই। এই জায়গায় x% বলতে বুঝাইতেছে যে আমরা যেমন ঘনমাত্রা মোলারে হিসাব করতাম, এবার একটা পার্সেন্টের হিসাব। সেটা হচ্ছে যে 100 ml দ্রবণে কত গ্রাম দ্রব দ্রবীভূত। এই জিনিসটার যে সংজ্ঞাটা, মানে এটা দিয়ে যে আমরা একটা ঘনমাত্রা বুঝি, সেই জিনিসটা হচ্ছে এই যে তোমার পার্সেন্ট বা শতকরা পরিমাপ। তো আমাকে যদি বলে যে 70% তোমার W/V, W/V থাকে না, অনেক সময় V/V থাকে, অ্যালকোহল যদি বলে, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তোমরা নিশ্চয়ই দেখছো যে এরকম যে V/V তোমাদের থাকে না, হ্যান্ড স্যানিটাইজার করানোর সময় আমরা দেখি ওটার পিছনে লেখা থাকে 70% V/V আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটার অর্থ হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে 70 ml থাকে অ্যালকোহল, এটা বোঝায়। আর যদি এই জায়গায় W/V থাকে, W অর্থ হচ্ছে এই যে তোমার 100 ml এর মধ্যে 70 গ্রাম অ্যালকোহল আছে, এরকম বোঝাবে। সেম ভাবে তোমার আরেকটা কেস হচ্ছে এরকম যে 70% বললো, W/W এটা হচ্ছে 100 গ্রামের মধ্যে আছে 70 গ্রাম, এরকম বোঝাবে। তো এটার যতগুলো কম্বিনেশন সম্ভব সেটা তোমরা দেখেই বলতে পারবে। নিচে যেটা আছে সেটা হচ্ছে দ্রবণের পরিমাণ, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে দ্রবের পরিমাণ। এটা দিয়ে একটা পার্সেন্টেজ, মানে এই পার্সেন্টেজ থেকে তুমি যদি ঘনমাত্রায় যাইতে চাও তার জন্য ডাইরেক্ট সূত্র আছে, এই যে C = 10x/m। x হচ্ছে পার্সেন্ট, মানে কত পার্সেন্ট। এই জায়গায় যেমন 70%, আর এই জায়গায় হচ্ছে 10 তো 10, আর m হচ্ছে মোলার তোমার ভর। আচ্ছা, তারপর হচ্ছে মোলারিটির সমান হচ্ছে মোল সংখ্যা বা আয়তন, N/V। এই যে একটু আগে আমরা দেখছিলাম
তোমার এই n সমান হচ্ছে w/m v/s/b এরকম সংখ্যা থেকে আমরা এই যে তোমার এই mটা বের করতে পারি। তারপরে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। মোলারিটি আর মোলারিটির মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে যে তোমার মোলারিটি মানে হচ্ছে একটু যাইবা আচ্ছা, এই জায়গায় তোমার মোলারিটি যেটা, ওই মোলারিটি কি 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলারিটি। ফ্রিজে আর মোলালিটি যেটা, সেটা হচ্ছে 1 কেজি দ্রবণের মধ্যে, বুঝছো? 1 কেজি মানে এই যে তোমার মোলারিটির ক্ষেত্রে 1 লিটারের মধ্যে ইন্টু 1 লিটার, এটা হচ্ছে মোলারিটি। আর মোলালিটি যেটা, যে মোলালিটি এটা হচ্ছে ইন্টু 1 কেজি। 1 লিটার দ্রবণের মধ্যে যতটুকু দ্রব মানে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলারিটি। আর 1 কেজি দ্রবণের মধ্যে তোমার যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় মোলালিটি। তো এই জায়গায় বলতেছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না, নির্ভরশীল। হ্যাঁ, মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? যখন আমরা তাপমাত্রা বাড়াই তখন কিন্তু এই যে আয়তনটা চেঞ্জেবল। ধরো পানির আয়তন বা ঘনত্ব এটা কিন্তু ইয়ের সাথে তাপমাত্রার সাথে সাথে চেঞ্জ হয়, এবং 4 ডিগ্রি সেলসিয়াস থাকে সর্বোচ্চ, এর উপরে গেলেও কমে, বাইরে নিচে গেলেও কমে। সেমভাবে তাপমাত্রা যখন বাড়াবো তখন তার আয়তন কমতেছে বাড়তেছে। 10 ডিগ্রি আয়তনের জন্য 10 ডিগ্রি তাপমাত্রার জন্য যে আয়তন 100 ডিগ্রির জন্য নিশ্চয়ই সেই আয়তন না। আয়তন চেঞ্জ হয়ে যেতেছে কিন্তু দ্রবণ পরিমাণ সেম থাকতেছে, তার মানে কি মোলারিটি চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু 1 কেজি কি 10 ডিগ্রির জন্য যে 1 কেজি 20 ডিগ্রির জন্য কি 2 কেজি হবে? হবে তো না। 1 কেজি থাকবে। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমার মোলারিটিটা এই জন্য তাপমাত্রার উপর নির্ভর করে না। তারপর হচ্ছে AgNO3, যেটা হচ্ছে তোমার সিলভার নাইট্রেট। এই জিনিসটা যদি তুমি তাপ দাও, তাপ দেওয়ার ফলে সিলভার, ডাইরেক্ট সিলভার পাওয়া যায়। তারপরে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড যে গ্যাস, সেটা পাওয়া যায়। আর 1 মোল অক্সিজেন পাওয়া যায়। তারপরে Na2CO3, সোডিয়াম কার্বনেটের সাথে তুমি যদি HCl বিক্রিয়া করো তাহলে তোমার অ্যাসিড ক্ষারের মতো একটা বিক্রিয়া হবে এবং সাথে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, লবণ আর পানি উৎপন্ন হওয়ার সাথে সাথে। আর এদের হচ্ছে তোমার এই আণবিক ভরগুলা দেওয়া আছে, এগুলো তোমরা দরকার পড়লে বের করে নিবা। তাও আর কি এগুলো মনে রাখতে, মানে এই 4টা জিনিস আসলে মনে রাখা উচিত বা অনেক সহজও বলা যায়। আরেকটা হচ্ছে তোমার যে এরকম M of NaCl, সরি NaOH, এই জিনিসটা অনেক সহজ, জাস্ট 40, এটা মনে রাখবা। তারপরে ফার্স্টটি প্রশ্ন হচ্ছে সবচেয়ে হালকা মৌল কোনটি? এটা যদি তোমাদেরকে বলি, এটা কে না পারবে? সবচেয়ে হালকা মৌল কি? হাইড্রোজেন, কারণ এটার মধ্যে শুধুমাত্র একটা প্রোটন থাকে আর কিচ্ছু নেই। বাকি সবগুলোর মধ্যে তো প্রোটন থাকে, নিউট্রন থাকে, ডট 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 কত কিছু থাকে। তারপরে তোমার হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত? হাইড্রোজেনের একটি পরমাণুর ভর বলছে না, তার মানে কি শুধুমাত্র একটা প্রোটন, একটা প্রোটনের ভর আর কত? এই যে এটা ক নাম্বার। সবচেয়ে ভারী মৌল কোনটি? সবচেয়ে ভারী মৌল হচ্ছে, যে আমরা দেখছিলাম এর আগে একদিন অবজেক্টিভের মধ্যে, সবচেয়ে ভারী হইতো অজমিয়াম। বাট এই জায়গায় যেহেতু অজমিয়ামটা নাই, আছে হচ্ছে ইউরেনিয়াম, যার কারণে ইউরেনিয়াম হবে। কিন্তু অজমিয়ামে আর ইউরেনিয়াম যদি থাকে তাহলে অজমিয়াম। ইউরেনিয়ামের একটি পরমাণুর ভর কত? এই জায়গায় যদি আমার বলে নাই যে ইউরেনিয়ামের কোন পরমাণুটার ভর, ইউরেনিয়ামের কিন্তু দুইটা আইসোটোপ আমরা এমনি জানি, একটা হচ্ছে 235 আইসোটোপ আর একটা হচ্ছে 238 আইসোটোপ। তো দুইটার ভর কাছাকাছি একই হওয়ার কথা, দেখা যাক। আমরা হচ্ছে 235-এর জন্য যদি বের করি, 235 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, এটা হচ্ছে 4.4 ইন্টু 10⁻⁻22 এরকম হওয়ার কথা। তো এই জায়গায় তো এটা ধরে নাই, 235 ধরে নাই, সরি আমি 235 লিখছি, 3.90 এটা। আচ্ছা, এটার জন্য হচ্ছে 3.901 ইন্টু 10⁻⁻22, এটার কাছাকাছি এটা আছে। এটা আনসার। 32 গ্রাম অক্সিজেনে কত মোল? আচ্ছা, এই জায়গায় তো তোমার 25 আছে, সো এটা তো হইতেছে না, আনসারটা একটা সাথে মিলতেছে না। আচ্ছা, আমরা 35 না ধরে যদি 38 ধরি তাহলে কি হয়? আচ্ছা, 3.95 ইন্টু 10⁻, একটাও মিলে না, তার মানে হচ্ছে এই জায়গায় সমস্যা আছে। তো এটাকে তোমরা যদি 22 ধরো তাহলে ঠিক আছে, এটা হচ্ছে 22 হলে কারেক্ট। 3.95 আসে এই যে এটার জন্য, 38-এর জন্য 3.95 -22 গ্রাম।
এটা যদি কেজি দিত তাহলে আবার ঠিক আছিল। আচ্ছা, 32 গ্রাম অক্সিজেনে কত মোল হয়? আমরা জানি অক্সিজেন বলতে আমরা O2 বুঝি। O2 32 গ্রামে তো 1 মোলই হয়। 32 গ্রাম অক্সিজেনে কত মোল পরমাণু আছে? আচ্ছা, পরমাণু বলছে, তার মানে O2 এর মধ্যে একটাতে থাকে 2টা পরমাণু, তার মানে 32 গ্রাম অক্সিজেন মানে যেহেতু 1 মোল পেয়ে গেছি, তাহলে ওটার মধ্যে 32 1 মোল, 1 মোলে থাকে হচ্ছে 2 মোল। তোমার এই যে এখানে একটা যেহেতু 2টা থাকে, তাহলে 1 মোলে 2 মোল ইয়া থাকবে, পরমাণু থাকবে। তারপর 58.5 গ্রাম NaCl সমান কত মোল? দেখো NaCl এর তুমি যদি যোগ করো তাহলে তার ভর কত আসে? 58.5 আসে। তাহলে আমরা মোল সংখ্যা জানি কেমনে বের করি? N = W/M। তো W হচ্ছে 58.5, M ও হচ্ছে 58.5, কাটাকাটি করলে 1। তো 71। বলছে যে 1 মোল H+ আয়ন বলতে কত সংখ্যক H+ বোঝায়? আমরা জানি 1 মোল বলতে 6.023 × 10⁻23। Here you go. তারপর হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর 28 হলে এর ঘনত্ব কত? আমরা জানি যে তোমার ঘনত্ব সেটা কিভাবে বের করে? ρ = m/v, এরকম একটা অবস্থা, ঠিক না? আমাকে এই জায়গায় কোনো তাপমাত্রাও বলে দেয় নাই, তো আমরা ধরে নিব এটা হচ্ছে এসটিপি। এসটিপির জন্য যখন রোটা বের করবো তখন হচ্ছে এভাবে 22.4 লিটার, এটা হচ্ছে তার আয়তন, এবং কত ভর থাকে? তোমার 88 গ্রাম থাকে। তাহলে এটা যদি আমরা ভাগ করি 88/22.4, তাহলে পাবো হচ্ছে 3.92 আর কি, এটাই কাছাকাছি। এটা হচ্ছে উত্তর। এখন এটা কিভাবে পাইছি? M হচ্ছে ভর আর W হচ্ছে আয়তন, ঠিক না? তো 1 মোলের জন্য আমরা হিসাব করতেছি। 1 মোলের মধ্যে কত গ্রাম থাকে, মানে ভর যদি হিসাব করি তাহলে 88 গ্রাম থাকে, যেহেতু আণবিক ভর 88। তারপরে 1 মোল এর আয়তন 22.4 লিটার এসটিপির জন্য। এটা দিয়ে জাস্ট একটু ভাগ করলাম, দেখলাম এটা এসে পড়ছে। সেমভাবে H2O এর একটি অণুর ভর কত? একটা অণুর ভর চাইছে জাস্ট। আমরা এটার 1 মোলে মানে হচ্ছে 18 গ্রাম, 1 মোল বলতে 18 গ্রাম না, 18 গ্রামের মধ্যে কতগুলো অণু থাকে? 6.023 × 10⁻23টি অণু থাকে। তাহলে এই জিনিসটাকে তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও তাইলে হয়ে যাবে। তাহলে 18কে আমরা এই n দিয়ে ভাগ করে দিচ্ছি। n মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 6.023 × 10⁻23 দিয়ে ভাগ করলে এটা আনসার আসে হচ্ছে 2.988 × 10⁻23। তাহলে হচ্ছে 3 × 10⁻23। সেটা কোথায় আছে? এই যে এখানে। আনসার কিন্তু গ্রামে আসছে। তারপরে কোন যৌগে কোনো একটা যৌগে B সমান হচ্ছে 16.18% এবং F সমান হচ্ছে 83.82%, এর হলে তাহলে স্থূল সংকেত কত? স্থূল সংকেত আমরা কিভাবে বের করি? স্থূল সংকেত আমরা বের করি যে ফার্স্টের যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্টকে আমরা আণবিক ভর দিয়ে ভাগ করি, তারপর হচ্ছে যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেটাকে আবার, মানে যে সংখ্যাটা আছে সেটাকে আবার সবাইকে ভাগ করি, ভাগ করার পরে যে সংখ্যাটা আসে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যাকে আমরা লিখি, লেখার পরে ওটাকে কমন নিয়ে ছোট করে ফেলি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে এদের আণবিক ভর দ্বারা ভাগ করি। ফর B 16.18, এই পার্সেন্টটাকে আমরা বোরনের কি আণবিক ভর কত? বোরনের পারমাণবিক ভর হচ্ছে 5। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? 16.18। আচ্ছা, আমরা তো হচ্ছে পারমাণবিক সংখ্যা বসায় ফেলেছি না, হচ্ছে পারমাণবিক ভর, বোরনের পারমাণবিক ভর হচ্ছে কত? 11। এটা আসে হচ্ছে 1.47। তারপর হচ্ছে ফ্লোরিনের জন্য যদি সেম জিনিস হিসাব করি, ফ্লোরিনের হচ্ছে কত? 9 দুগুণে 18, 83.82/18। আসে হচ্ছে 4.656। এখন ছোট সংখ্যা হচ্ছে 1.47, দুইটাকে যদি ভাগ করি তাহলে এটা থেকে আসে হচ্ছে 1, আর হচ্ছে 4.656কে যদি আমরা 1.47 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 3 আসে। তো এটাকে যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 3। তাহলে এটাকে আমরা তাহলে কেমন রূপান্তর করবো? যে বি এর পাশে হচ্ছে বি এর সংখ্যা 1, এফ এর পাশে তার সংখ্যা 3, এইভাবে। তার মানে BF3 হয়েছে। এই যে এখানে আনসার।
এমনি আর কি, স্থূল সংখ্যার যেমনি যেমনি নিয়ম সেমনি বার করবা। এছাড়া এমনি এই প্রশ্ন কিন্তু অনেক সহজ, মানে তোমরা যদি বের নাও করতে তাও কিন্তু লজিক্যালি বুঝতা যে বিয়ে বোরনের হচ্ছে যৌগিক 3 আর ফ্লোরিন শুধুমাত্র। এখানে যেহেতু বি আর এফ ছাড়া আর কিছুই নেই, তাহলে সবচেয়ে সহজ যে যৌগটা গঠন হবে সেটাই তো BF3। B2F কি হওয়া সম্ভব, BF2 কি হওয়া সম্ভব, BF তো হওয়া সম্ভব না, শুধুমাত্র এটাই একটা পসিবল যৌগ। এই যে দেখো, এটা দেখে কি বুঝতেছি যে এই হাইড্রোজেন আর সালফার মিললে একটা যৌগ গঠন করছে, তারপরে ওই যৌগের মধ্যে অক্সিজেনও আছে। তাহলে হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন মিললে কয়েকটা যৌগ হওয়া সম্ভব অবভিয়াসলি। এই যে এটাও হওয়া সম্ভব, এটাও হওয়া সম্ভব, এটাও হওয়া সম্ভব। এটার মধ্যে এবার ক্যালকুলেশন করে বের করতে হবে, এটার মধ্যে এরকম মুখস্থ মারা যাবে না। এটার মধ্যে যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে হচ্ছে ফর হাইড্রোজেনের জন্য হচ্ছে 2.02 কে আমরা যদি তার ভর 1 দিয়ে ভাগ করি তাহলে এটাই থাকতেছে। তারপরে ভর দিয়ে ভাগ করার পরে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করবো। আপাতত এখানে লিখে দিতেছি 32.65 কে যদি আমরা ভর দিয়ে ভাগ করি হচ্ছে 32, তাহলে 1.01 এরকম কিছু একটা থাকবে। তারপর অক্সিজেনের জন্য সেটা হচ্ছে কত, বাকিটুকু মানে 100 মাইনাস 32.65 মাইনাস 2.02, which is 65.33 কে আমরা অক্সিজেনের ভর কত 16 দিয়ে ভাগ করবো। 16 হচ্ছে কি 4 বার যেতেছে 4 পয়েন্ট সামথিং। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে 2 পাবো, এখানে 1ই পাবো, এবং এখানে আমরা 4 পাবো। 4 তার মানে হচ্ছে H2S1O4 মানে H2SO4, তাই তো। তারপর বেনজিনের স্থূল সংকেত কি? দেখো ওই জায়গায় কিন্তু আমার স্থূল সংকেত চাইছে, আণবিক সংকেত চাইনি। আমরা জানি বেনজিনের সংকেত হচ্ছে C6H6, কিন্তু এটা স্থূল সংকেত কি হবে, 6 দিয়ে ভাগ করে দিলে C1H1, তো এটা হবে উত্তর। তারপর C2H4 এর স্থূল সংকেত 2 দিয়ে ভাগ করতে হবে, মানে CH2। এই তো। কোন যৌগে হাইড্রোকার্বনের হাইড্রোজেনের সংযুক্ত হচ্ছে 7.something%, যৌগটির স্থূল সংকেত নির্ণয় করা, আণবিক ভর হচ্ছে 78। আচ্ছা, আমার কি আণবিক ভর যদি মিলে যায় তাহলে তো মোটামুটি হয়ে যায়, কারণ এই জায়গায় সবগুলাই কার্বন সংখ্যা আলাদা এবং হাইড্রোজেন সংখ্যা আলাদা। আচ্ছা, এই জায়গায় তোমার আণবিক ভর 78, দেখি কোনটার আছে। ফার্স্টে হচ্ছে এইটার মধ্যে যদি দেখি তাহলে হচ্ছে 6 12 72, 72 আর 6 হচ্ছে 78, ফার্স্টে এইটা মিলে গেছে, আর কোনোটাই মিলবে না, দেখো তোমরা, এটাই আনসার। তারপরে 2.02 গ্রাম কার্বন ক্যালসিয়াম এবং 2.02 গ্রাম H2 বিক্রিয়া করলে কত গ্রাম CaH2 উৎপন্ন হবে? আচ্ছা, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়ামের সাথে কি হইতেছে, হাইড্রোজেন যোগ হচ্ছে এবং CaH2 উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে 1 মোল, দ্যাট মিনস হচ্ছে 40 গ্রাম। এটা হচ্ছে 2 গ্রাম, এটার সাথে উৎপন্ন করতে হবে কত, 42 গ্রাম উৎপন্ন করে। আচ্ছা, তার মানে যায় লিমিটিং বিক্রিয়ক কে? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম, কারণ এই জায়গায় ক্যালসিয়াম অনেক বেশি পরিমাণে লাগতো 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য। লিমিটিং বিক্রিয়ক যদি ক্যালসিয়াম হয় তাহলে সহজে আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি যে 40 গ্রাম থেকে 42 গ্রাম উৎপন্ন হয়, 2.02 গ্রাম থেকে কত উৎপন্ন হয়? সাধারণ ঐকিক নিয়ম 42 ইন্টু 2.02 বাই কত 40, যদি ক্যালকুলেটারে বসাই 42 ইন্টু 2.02 বাই 40, আনসার হচ্ছে 2.12। এটা আমার কোথায় আছে, এই জায়গায়। তারপর হচ্ছে কোনো একটা গ্যাসের আণবিক ভর 88 হলে বাষ্প ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব আমরা জানি আণবিক ভরের অর্ধেক হয়, তো এটা হচ্ছে তার বাষ্প ঘনত্ব। ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, দুই অণু HCl বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে কি হবে, এটা হচ্ছে একটা কার্বনেট যৌগ, তাহলে ফার্স্টে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তারপর হচ্ছে এটা লবণ আর পানি উৎপন্ন করবে, যেটা অ্যাসিড ফেলার মতো দেখা যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে তোমার যে পানি দিয়ে নিলাম, আর লবণ উৎপন্ন করবে ক্যালসিয়াম আর ক্লোরিন দিয়ে, লবণ কি উৎপন্ন হয়, CaCl2। এই তো CaCl2 উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তার মানে সব। তারপরে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? তার মানে প্রয়োজনীয় সংখ্যক অক্সিজেন তোমার দিয়ে দিছে 2 গ্রাম। আমরা বিক্রিয়া লিখি O2 থেকে MgO, মানে এটার সাথে একটা 1:1 অনুপাত আছে, তোমার এই জায়গায় 2 হইলে এই জায়গায় 2 হইতো, সো 1:1 অনুপাত প্লিজ।
তাহলে হচ্ছে আমরা দেখতেছি ম্যাগনেসিয়ামের ভর হচ্ছে 24 থেকে এমজিও কত 24 প্লাস 16 মানে হচ্ছে 40 গ্রাম পাওয়া যায়। 24 থেকে পাওয়া যায় 40 গ্রাম। তাহলে কত থেকে বলছে আমার 2 গ্রাম থেকে। 2 গ্রাম থেকে আমরা কত পাবো 40 ইন্টু 2/24 12। এটাকে যদি তোমার 2 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 20 6 6 20 এর মধ্যে যায় হচ্ছে 3.67 বার। 3.67 বার কি 20/6 3.33 সরি 3.33 এই যে এটা। তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করার ক্ষেত্রে 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করে। আচ্ছা এটাও বিক্রিয়া দেখতেছি আমরা যে 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তার মানে এই জায়গায় কিন্তু অনুপাত 2:1। দ্যাট মিনস এটা হচ্ছে অক্সিজেন মানে 32 গ্রাম আর এই জায়গা হচ্ছে 24 দুগুণে 48 গ্রাম। 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। আচ্ছা তাহলে হচ্ছে 48 থেকে আমরা বিক্রিয়া করতেছি 32 গ্রামের সাথে, তাহলে 5 গ্রামে কতটুকু বিক্রিয়া করবে 32 ইন্টু 48/5 সরি 32 ইন্টু 5/48 32 ইন্টু 5/48 তাহলে হচ্ছে 3.33 এটাও 3.33 বাহ। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত O2 প্রয়োজন। ওকে আবারও সে আগের প্রশ্ন। এই জায়গায় দেখতেছি যে 32 গ্রাম থেকে উৎপন্ন হয় কত 40 গ্রাম। ওকে তার মানে 32 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে 40 গ্রাম। 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে আচ্ছা তার মানে এইভাবে উল্টা কিছু তো। আচ্ছা 40 গ্রাম উৎপন্ন করতে লাগে হচ্ছে 32 গ্রাম। তাহলে 10 গ্রাম যদি উৎপন্ন করতে চাই তাহলে কত লাগবে 32 ইন্টু 10/40 4 মানে হচ্ছে 3/4 গ্রাম। ওয়েট আবার একটু মুক্ত করি। আচ্ছা আবার বুঝি যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কত O2 প্রয়োজন। বিক্রিয়াটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 2টা 1 মোল অক্সিজেন সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা হচ্ছে 24 দুগুণে 48 গ্রাম, অক্সিজেন হচ্ছে 32 গ্রাম, এখানে হচ্ছে আমার 24 আর অক্সিজেন মিলে হচ্ছে কত 16 আর 24 হচ্ছে 40 মানে 80। তাহলে হচ্ছে যে কি করতেছি আমরা 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে O2 লাগে, O2 প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন চাইছে। আচ্ছা 80 গ্রাম উৎপন্ন করতে অক্সিজেন লাগে হচ্ছে 32 গ্রাম। তাহলে আমার উৎপন্ন করতে হবে কত 10 গ্রাম। 10 গ্রাম উৎপন্ন করতে 32 ইন্টু 10/80 8 তার মানে হচ্ছে 4 32 4 গ্রাম। 6 মোল কার্বনের সাথে 3 মোল অণু অক্সিজেন সরবরাহ করা হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি। আচ্ছা আমরা কার্বন আর অক্সিজেনের বিক্রিয়াটা লক্ষ্য করি। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে অক্সিজেন, বিক্রিয়া করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তার মানে এখানে যদি আমরা দেখি তাহলে কার্বন হচ্ছে 12 গ্রাম আর অক্সিজেন লাগে কত 32 গ্রাম। মানে কার্বন অনেক কম হইলেও চলে, কার্বন মানে অক্সিজেনের থেকে কার্বন কম হইলেও চলে, ঠিক না। এই জায়গায় কি দেখতেছি অক্সিজেন থেকে কার্বন বেশি আছে, কার্বন বেশি থাকলে সে আর লিমিটিং বিক্রিয়ক হবে, তো হইলো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তারপর 2 গ্রাম ম্যাগনেসিয়াম পর্যাপ্ত পরিমাণ O2 এর সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, উৎপাদের শতকরা পরিমাণ কত। আচ্ছা আমরা দেখবো ফার্স্টে কতটুকু উৎপন্ন হওয়া উচিত ছিল এবং কতটুকু হয়েছে সেটা শতকরা পরিমাণ বের করলে হইতাছে। আচ্ছা এখানে 2 গ্রাম ম্যাগনেসিয়াম, তো আমরা দেখি 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় হচ্ছে 80 গ্রাম। 48 গ্রাম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম, তাহলে 2 গ্রাম থেকে কত উৎপন্ন হইতো 80 ইন্টু 2/40 তার মানে হচ্ছে গিয়া 4 গ্রাম। 4 গ্রাম হওয়ার কথা হয়েছে 3.25 গ্রাম। তাহলে 4 দিয়ে ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বানাই দিলাম। তাহলে কি হলো 3.25/4 ইন্টু 100%, এটা হচ্ছে 81.25, যেটা উত্তরে দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই জায়গাটা 48 ছিল, বলেছিল। তাহলে হচ্ছে 80 ইন্টু 2/48, এটা হচ্ছে 3.33 হওয়ার কথা, 3.33 হওয়ার কথা 3.25 হয়েছে। 3.33 জন্য হিসাব যদি করি 3.25/3.33 তাহলে কত হয় 97.6%, এই তো এখানে। তারপরে 1 মোল কপার সালফেট অ্যানহাইড্রাইড কত গ্রাম। 1 মোল কপার সালফেট অ্যানহাইড্রাইড মানে হচ্ছে যে তোমাদের ব্লু ভিট্রিয়ল, কপার সালফেট
ইন্টু 5 অনু H2O। কপারের ভর আমরা কত জানি 63.5, তার সাথে সালফার হচ্ছে একটা 32, তার মানে অক্সিজেনের হচ্ছে গিয়ে 464, তার সাথে 5 অনু পানি 5 ইন্টু 18 যদি যোগ করি তাহলে উত্তর হচ্ছে 249 দশমিক সামথিং, এখানে নাই। আচ্ছা, সালফেট অ্যানহাইড্রেট বলছে না, তার মানে হচ্ছে গিয়ে পানি ছাড়া অংশটুকু, তো এটা যদি বাদ দিই তাহলে কত থাকে? তাহলে হচ্ছে কপার হচ্ছে 63.5 যোগ সালফারের 32 ইন্টু 4 ইন্টু 16, 159.5। এটা কপার সালফেট অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে শুধুমাত্র কপার সালফেট। পরে হচ্ছে C6H6 এর হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? এখানে মানে পুরাটা ভরের মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে এটা শতকরা বের করলে এটা আছে। পুরা ভর কত? একটু আগে আমরা দেখছিলাম যে 78, তাহলে 78-এর মধ্যে অক্সিজেন আছে মাত্র 6, তাহলে এটা যদি আমরা পার্সেন্ট হিসাবে বের করি তাহলে হয়ে গেল তার শতকরা পরিমাণ 6/78 ইন্টু 100, 7.69%। এই যে 12 গ্রাম কার্বনের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করে 41 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, শতকরা পরিমাণ কত? 12 গ্রাম কার্বন মানে কি 1 মোল কার্বন না? 1 মোল কার্বন থেকে কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কত? 44 গ্রাম, কিন্তু উৎপন্ন হয়েছে কত? 41। তাহলে 41কে 44 দিয়ে ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করবো, তাহলে এই পার্সেন্ট আসবে। 41/44 ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে 93.18। এই যে এখানে তারপর বলতেছে যে 1 মোল পটাশিয়াম 1 মোল পানি অপেক্ষা ভারী, সত্য না মিথ্যা? আচ্ছা, 1 মোল পটাশিয়াম কত? পটাশিয়াম 1 মোল হচ্ছে 39 গ্রাম, আর 1 মোল পানি কত? 18 গ্রাম। তাহলে কে ভারী হলো? পটাশিয়াম। 1 মোল পটাশিয়াম 1 মোল পানি অপেক্ষা ভারী, তার মানে সত্য। H2PbCl4 এর পিবি এর সংযুক্তি কত? মোট যে ভরটা আছে সেই ভর বার করে জাস্ট পিবি এর ভরকে ওই মোট ভর দিয়ে ভাগ করে দিলে যে সংখ্যাটা পাবো ওটার সাথে 100 গুণ করে দিলে শতকরা সংযুক্তি পেয়ে গেলাম। এটার মোট ভর আমরা বের করি। দুইটা হাইড্রোজেন মানে 2, তারপরে পিবি মানে হচ্ছে গিয়ে লেডের কত? 201 প্রবাবলি। আচ্ছা, সমস্যা নাই, কাছাকাছি মান হইলেও পার্সেন্ট তো একই থাকবে। যদি ক্লোরিন নেই তাহলে হচ্ছে ক্লোরিনের 35.5, মোট ভর হচ্ছে 345, আর পিবির হচ্ছে কত? 201 ইন্টু 100%, তাহলে দেখি কত হয়। 201/345, সেটা দিচ্ছে আমারে 58.সামথিং%, 58.26 আছে, 58.97 আছে। আচ্ছা, লেডের যে আণবিক ভর সেটা কত সেটা যদি জানতে পারি তাহলে হচ্ছে লেডের প্রবাবলি 202 দিলে তো কি হয়? 202 না 207 এরকম কিছু একটা। আচ্ছা, এটা হবে 207। 207 দিই তাহলে আসে কত? 260 দিলে হচ্ছে একদম 60% আসে। এই জায়গায় তোমার কিছু পারবে, ঠিক না? কত আবার একটু করি। হাইড্রোজেন হচ্ছে 2, তারপর হচ্ছে লেডের হচ্ছে 207, তারপর হচ্ছে ক্লোরিন 4 ইন্টু 35.5, মোট ভর হচ্ছে 351। আচ্ছা, 351, 207/351, সেটা হচ্ছে তোমার 58.97, তাই তো? এটাই হবে অ্যান্সার। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা তোমাদের যদি একটু সহজে মনে রাখাইতে চাই তাহলে এরকম, যেই পদার্থের মধ্যে তুমি দেখবা যে একটা কার্বন আছে, এই যে এরকম কার্বন থাকলে ওই জিনিসটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কার্বন, ক্রোমিয়াম, মানে মেইনলি সি নামক কোনো কিছু থাকলে ওটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাট দ্যার ইজ এ ব্যতিক্রম, এই যে HCl, এটার মধ্যে কিন্তু এই যে সি আছে, কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না। এটার মধ্যে আমি বলবো যে সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড, বাট এক্সেপ্ট HCl বা ক্লোরিন।
ক্লোরিন যদি থাকে তাহলে ওটা প্রাইমারি হবে না। তোমার এই যে এখানে Na2CO3 হয়েছে, তারপরে K2Cr2O7 হইতে পারতো, মানে সি যদি থাকে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর সি না থাকলে এগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায়? যেগুলো অনেক দিন পর্যন্ত রাখার পরেও কোনো ক্ষয়ক্ষতি হয় না, বা ওই জিনিসটার ঘনমাত্রা সেম থেকে গেল, কিন্তু এদের ঘনমাত্রা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, ভেঙে টেঙে যায় আর কি। তারপরে হাইড্রোজেনের 2 মল কত গ্রাম? আচ্ছা, এটার কথা বলতেছিলাম যে 200 আর কি। 1 মল হাইড্রোজেনের মানে হচ্ছে গিয়া 200, আর 2 মল মানে হচ্ছে 400। এটা হচ্ছে মার্কারি। অ্যাভোগাড্রো কোন দেশের বিজ্ঞানী ছিলেন? অ্যাভোগাড্রো কোন দেশের বিজ্ঞানী ছিলেন এটা তো ভুলে গেছি। আচ্ছা, এটা রাখলাম আপাতত। তবে হচ্ছে বাষ্প ঘনত্ব আণবিক ভরের কত গুণ? বাষ্প ঘনত্ব হচ্ছে আণবিক ভরের অর্ধেক। অ্যাভোগাড্রোর সংখ্যাটি কত? 6.023 × 10⁻23 না? এই যে এটা কারেক্ট। তারপরে এটা থেকে এটাও কিন্তু কারেক্ট, কারণ এই জায়গায় যে পয়েন্ট পরে দিচ্ছে এই জায়গায় আবার ভর কমাই দিছে, এটাও কিন্তু কারেক্ট। তার মানে সবগুলো। রাসায়নিক গণনার একক কি? আমরা তো গ্রাম, মোল এগুলা দিয়ে ব্যবহার করি, ঠিক না? রাসায়নিক গণনার জন্য মোল হিসাব করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। প্রমাণ চাপ ও তাপমাত্রা কত? প্রমাণ চাপ হচ্ছে 1 atm, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। সো এইটাই। 1 মোল H2 কত গ্রাম H2? আচ্ছা, 1 মোল হাইড্রোজেনকে তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলে কত হবে? 2 গ্রাম। তারপর কার্বন ডাইঅক্সাইডে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যা কত? মোল সংখ্যা চাইছি না, এটা কেমন প্রশ্ন হলো? কার্বন মোল সংখ্যা কত? এখানে তো আমার দেয়, কিছুই দেয়নি, তো এটার মধ্যে আমি মোল সংখ্যা কিভাবে বের করবো? এখানে যদি এটাকে আমি 1 মোল ধরি, 1 মোল CO2 এর মধ্যে কার্বন আছে হচ্ছে 1 মোল, অক্সিজেন আছে হচ্ছে 2 মোল। 1 মোল আছে, 2 মোল আছে। তো এটাই হয়তো কোনো একটা তথ্য এর গ্যাপ আছে, এটার আনসার দেওয়া যাচ্ছে না। কোন গ্যাসের কোন একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 0.5 হলে ঘনত্ব কত? বাষ্প ঘনত্ব 0.5, তাহলে এর ঘনত্ব দিচ্ছে। বাষ্প ঘনত্ব 0.5 মানে কি? তার মোলার যে ঘনমাত্রা, মোলার যে আণবিক ভর, সেটা কত? 1 গ্রাম, 1 গ্রাম পার মোল। তাহলে এটা এম পেয়ে গেছি। 1 মোলের জন্য 1 গ্রাম পাওয়া যায়, এবং আমরা জানি যে গ্যাস হলে তার আয়তন হয়ে যায় 22.4 লিটার। সো আবার রো ইজ ইকুয়াল টু m/v। 1 মোলের জন্য হিসাব করতেছি, সো 1 গ্রাম বাই আয়তন 22.4 পরে যা আসে তা যদি ভাগ করি 1/22.4, তাহলে আসে হচ্ছে 0.0446, 0.0446 গ্রাম পার লিটার। হাইড্রেটেড কপার সালফেট। আচ্ছা, হাইড্রেটেড কপার সালফেট মানে কি? কপার সালফেটের সাথে পানি যুক্ত থাকবে, এবং কয় অণু পানি যুক্ত থাকে? 5 অণু পানি যুক্ত। এই যে কপার সালফেট 5 অণু পানি। হাইড্রোজেন পারক্সাইড এর স্থূল সংকেত লিখো। হাইড্রোজেন পারক্সাইড কোনটা? H2O2। H2O2 এর স্থূল সংকেত চাইছে, তার মানে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, থাকবে হচ্ছে HO। এটা কোথায় আছে? এই জায়গায় আছে। তারপর কিছু সম্ভাব্য প্রশ্ন আছে, লিখিত প্রশ্ন। 34 ডিগ্রি তাপমাত্রা ও 1 atm চাপে O2 এর বাষ্প ঘনত্ব কত? আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে বাষ্প ঘনত্ব তার অর্ধেক মানে 16। 5 গ্রাম হাইড্রোজেন আর 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হয় কোনটা? লিমিটিং বিক্রিয়া। আমরা বিক্রিয়া লিখবো H2 প্লাস Cl2, HCl উৎপন্ন হবে। তাহলে এখানে হচ্ছে 2 গ্রাম, আর এখানে হচ্ছে 71 গ্রাম। তার মানে 71 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে মাত্র 2 গ্রাম হাইড্রোজেন লাগে। 75 গ্রাম ইজ টেন্স টু কাছাকাছি, মানে একদম 75 গ্রাম বা 71 গ্রাম তো কাছাকাছি, ঠিক না? তাহলে তাহলে এই 2 গ্রাম একটু বাড়বে, ধরো 2.2 গ্রাম হবে, বা আরো কম। তো 75 গ্রামের জন্য 2.2 গ্রাম যথেষ্ট। এখানে আমার আছে কত? 5 গ্রাম। তাহলে কোনটা আগে শেষ হবে? ক্লোরিন শেষ হবে। তো এই জায়গায় জাস্ট একটু ইয়ার মাধ্যমে ভাগ করার মাধ্যমে দেখাইছি যে এটা এত মোল আছে, ওইটা এত মোল আছে। এই যে দেখো, এই 5 গ্রাম হচ্ছে হাইড্রোজেন, 5 গ্রাম হাইড্রোজেনকে তার ভর দিয়ে ভাগ করছে, দেখা গেছে তার একটা মোল সংখ্যা আছে, সেটা হচ্ছে NH2। তারপরে 75 গ্রাম ক্লোরিন আছে, তাকে তার মোল সংখ্যা দিয়ে ভাগ করছে, পাওয়া গেছে কত? 75/71, যেটা হচ্ছে একটা সংখ্যা। তাহলে এই জিনিসটা হচ্ছে আড়াই, আর এটা হচ্ছে 1 এর একটু বেশি। তাহলে এই হাইড্রোজেনের কি পরিমাণটা বেশি হলো না? তার মানে কম কার? এই NH, NO Cl2। তার মানে লিমিটিং বিক্রিয়ক কি? Cl2।
তারপর 10% NaOH এর ঘনমাত্রা কত? এই যে এটার একটা সূত্র দেখেছিলাম, C = 10x/m, এটা এখন ইউজ হবে। 10x এর মান কত দেখো, 10% মানে 10, m কত, m হচ্ছে 40, তার মানে কত, আড়াই m। 1.806 × 10⁻20 40 H2O অণুতে কত মোল হয়? আচ্ছা, এই জায়গায় কত মোল H2O আছে? আমরা জানি 1 মোল H2O তে থাকে হচ্ছে মানে অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ। তাইলে এই জিনিসটাকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলেই পাওয়া যাবে। এই যে তারা তাই করছে, তারপর 3 মোল পাওয়া গেছে। তারপর সেমিমোলার মানে কি, 0.5 m। 0.5 m 100 ml NaOH দ্রবণ তৈরি করতে কত গ্রাম NaOH দরকার? আচ্ছা, এটার জন্য কি আমাদের একটা সূত্র আছে না, যে W = SMV/1000। এই আয়তনটা কিন্তু ইয়াতে মিলিলিটারে। তারপর S হচ্ছে আমার ঘনমাত্রা, দ্যাট মিন্স 0.5, M হচ্ছে আণবিক ভর, যেটা হচ্ছে NaOH টা প্রথমে লিখে আসছি যে 40। তারপরে আয়তন কত? আয়তন হচ্ছে 100 ml। 100 ml তাকে আমরা 1000 দিয়ে ভাগ করতেছি, তাহলে হচ্ছে 10 বার যাচ্ছে 10, এখানে 10 কাটা, 4 × 0.2 মানে হচ্ছে 2 গ্রাম। এই যে দেখো তারাও 2 গ্রাম বের করছে। তারা যে ক্যালকুলেশন করছে এটা যদি তুমি বুঝো তাহলে ফাইন, নয় খালি ডাইরেক্ট সূত্রে বসাবে, আনসার বের করবা। তারপরে আধা লিটার 0.1 মোলার ঘনমাত্রা Na2CO3 দ্রবণ প্রস্তুত করার জন্য কত গ্রাম Na2CO3 দরকার? আবারও সেম প্রশ্ন, আধা লিটার মানে হচ্ছে 500 ml, যা সূত্রে বসাবো, মান বের করবো। W মানে হচ্ছে কত, SMV/1000। S মানে হচ্ছে কত বলা হয়েছে, 1.1। তারপরে ঘনমাত্রা বলছে Na2CO3 রিয়া কত, 106 ভর আণবিক ভর। তোমরা যদি মানে ভুলেও যাও না, তাহলে যে 43 তোমার সোডিয়ামের ভর কত, 23 দুগুণে 46, 46 সাথে 12, তারপর অক্সিজেনের হচ্ছে 3, 16, 48, সব যোগ করবা দেখবে 106 হবে। ডাইরেক্ট মুখস্থ না বসাইলে এরকম বের করে নিতে পারবা। তারপর হচ্ছে আয়তন কত, আধা লিটার মানে হচ্ছে 500 ml, 500 নিচে হচ্ছে 1000, 2, এখানে হচ্ছে 53 × 0.1 5.3 গ্রাম। এই তো। তারপর ক্লোরিনের বাষ্প ঘনত্ব 35.5 হলে ঘনত্ব কত? আবার ওই যে ρ = m/v, 1 মোলারের জন্য আমরা হিসাব করতেছি, তার মানে ρ = 1 মোলের ভর কত, 71। তারপর হচ্ছে কত, v হচ্ছে 22.4, এটা ভাগ করলে কত, 3.169 হয়ে গেল। তারপর STP-তে 1 লিটার ক্লোরিন গ্যাসের ভর কত? ভর অবভিয়াসলি এটা চেঞ্জেবল কিছু না, তবে বলছে 1 লিটারের জন্য, হ্যাঁ এখানে লিটারের জন্য এটাকে দিয়ে আছে। আমরা জানি যে STP-তে 22.4 লিটার যে কোনো গ্যাসের জন্য সত্য, ওটা 1 মোলই বোঝাবে। তার মানে 24.4 লিটারে কি 1 মোল ক্লোরিন আছে, which is 71 গ্রাম। তাহলে 1 লিটারে কত আছে, 71/22.4, which is 3.1696 গ্রাম। রাইট। মোল কাকে বলে? যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক পরিমাণ অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে ওই পদার্থের 1 মোল বলে। সেটা তোমরা আগেই জানো। লিমিটিং বিক্রিয়ক কি, বিক্রিয়ার সময় যেটা আগে শেষ হয়ে যায় সেটাই লিমিটিং বিক্রিয়ক। এন্ড আর নাই, এইটুকুই এই অধ্যায়ের উপরে। নেক্সট হয়তো আমরা অন্য কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।